নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ঘুম, একটা নিশ্চিন্ত শান্তির ঘুম আমাদের প্রত্যেকেরই কাম্য। কিন্তু বিষয় হচ্ছে যে আজকাল যেভাবে আমাদের প্রত্যেকের স্ট্রেস, টেনশন বা ব্যস্ততা বেড়ে গেছে, আমরা অনেকেই শান্তিতে ঘুমাতে পারি না। অর্থাৎ ঘুমের মধ্যেও একটা যেন দুশ্চিন্তা আমাদের কাজ করে। তাই অনেক সময় আমাদের স্লিপটা বা ঘুমটা সঠিক হয় না। আর এই ঘুমটা সঠিক না হওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের অসুখ কিন্তু দেখা দেয়, যে অসুখগুলো কিন্তু ভীষণ চিন্তার। অনেক কারণে সেই অসুখগুলো প্রাণঘাতীও হতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে একটা ভালো ঘুম কতটা দরকার। তাই আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা একটা শান্তির ঘুম এবং যে ঘুমটা ঘুমাবার পর বা ঘুম থেকে ওঠার পর আমরা একদম সতেজ এবং সুস্থ অনুভব করতে পারি। এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ইএনটি সার্জন ডক্টর শাশ্বতী সেনগুপ্ত দত্তকে। নমস্কার, আমি ডক্টর শাশ্বতী সেনগুপ্ত দত্ত, সিনিয়র কনসালটেন্ট ইএনটি হেড নেক সার্জন অ্যান্ড স্লিপ অ্যাপনিয়া সার্জন। আমি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতাতে যুক্ত আছি। আমাদের ঘুমের একটা ভীষণ দরকার এবং আমাদের শান্তির একটা ঘুমের দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ঘুম থেকে উঠলাম, কিন্তু ঘুম থেকে ওঠার পরেও একটা অলসতা লাগছে, মনে হচ্ছে যে ঘুমটা বেশ কমপ্লিট হলো না, একটা ম্যাচ ম্যাচ করছে শরীরটা। এই ঘুমটা কি আমাদের কাম্য? না। যে ঘুমটা ঘুমোবার পর আমরা একদম মনে করব চাঙ্গা, একদম মানে প্রচুর এনার্জি আমাদের শরীরে, সেই ঘুমটা আমাদের কাম্য। খুব সাথী, প্রথমেই বলে রাখি, ঘুম হলো আমাদের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটি পদ্ধতি বা প্রক্রিয়া। আমাদের জীবনে খাদ্যের প্রয়োজন এবং আমাদের জীবনে যথেষ্ট পরিমাণে বিশ্রামের প্রয়োজন। বিশ্রাম মানে হলো ঘুম। তো এই ঘুমটা কেন আমাদের প্রয়োজন? ঘুমের প্রয়োজন সবচেয়ে প্রথম যেটা আমরা ভাবি সেটা হলো আমাদের শারীরিক এবং মানসিক বিশ্রামের জন্য। এই বিশ্রামটা ততটাই ইম্পর্টেন্ট যতটা নাকি আমাদের দিনে আমরা যে কাজটা করছি সেটা যতটা ইম্পর্টেন্ট। কোয়ালিটি বা কোয়ান্টিটির ঘুমটা আমাদের না হয় তাহলে তার জন্য পরের দিন আমাদের কাজগুলো এফেক্টেড হবে। যেমন প্রথমে আমরা যেটা বলি সেটা আমাদের এফেক্টেড হয় আমাদের হায়ার সেন্টার, মানে আমাদের কগনিটিভ অ্যান্ড বিহেভিয়ার সেন্টার। মানুষের কাজ করার জন্য যে একটা অ্যাটেনশন দরকার, যে একটা কনসেন্ট্রেশন দরকার, সেইটা আমরা পাই না, কারণ আমাদের শরীরে টায়ার্ডনেস আছে। তখন আমাদের ব্রেন প্রপার ফাংশন করতে পারছে না। একটা বাচ্চা যদি রাত্রে না ঘুমায় তার পরের দিন বা এরকমভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, তার আস্তে আস্তে দেখা যায় বাচ্চাটির মধ্যে একটা ইরিটেবিলিটি চলে এসেছে। সেটা বাচ্চা হতে পারে, বড়ও হতে পারে। বাচ্চার আমি এই কারণে বললাম, কারণ ওই শৈশবের যে সময়টা, শিশুকাল এবং কৈশোরকাল, এইটা হলো আমাদের স্লিপ প্যাটার্ন ম্যাচিউরেশনের সময়। তো এই স্লিপ প্যাটার্ন ম্যাচিউরেশনের সাথে সাথে আমাদের ব্রেনের ডেভেলপমেন্টও ভীষণভাবে জড়িত। তো সেই জিনিসটা যদি সঠিকভাবে না হয়, বাচ্চার সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ডেভেলপমেন্টে তার প্রভাব পড়বেই। তো কী আমরা দেখব, বাচ্চার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, হয়তো বাচ্চাটি প্রচণ্ড অ্যাক্টিভ, ভীষণভাবে খেলাধুলা করছে, খুব দুষ্টুমি করছে, তো বাবা মা বুঝতে পারছে না যে আমার বাচ্চা তো একদমই তো টায়ার্ড নয়। কিন্তু বাচ্চাদের সেটাই হলো লক্ষণ, অতিরিক্ত হাইপার অ্যাক্টিভিটি, সেটা কিন্তু একটা স্লিপ ডিসঅর্ডারের অন্যতম লক্ষণ। দ্বিতীয়ত হলো যে যখন যার কাজটা প্রয়োজন, বাচ্চা যেরকম পড়াশোনার একটা অ্যাটেনশান, মেমোরি রিটেনশান, মানে আমরা গোটা দিনে কোনো বাচ্চা বা আমরা অ্যাডাল্টরা যে কাজগুলো করছি তার যে মেমোরিটা যে কনসলিডেট করে, মানে মেমোরিটা যে আমাদের ব্রেনের ভেতরে একটা সঠিকভাবে বাসা বেঁধে নেয়, সেটা হয় কিন্তু আমাদের ঘুমের ভেতরে। থার্ড যেটা হলো, তার মানে 1 নাম্বার যেটা হলো আমাদের অ্যাটেনশান, কনসেন্ট্রেশন এবং মেমোরি কনসলিডেশন। দ্বিতীয় যেটা চলে আসছে আমাদের, সেটা হলো রেস্ট, মানে আমাদের শরীর এবং মানসিকভাবে আমাদের রেস্ট। তৃতীয় যেটা আসে সেটা হলো আমাদের বডির বিভিন্ন হরমোনের ফাংশন। সেটা আমাদের ব্রেনের বিভিন্ন হরমোন হতে পারে, আমাদের অন্ত্র মানে আমাদের গাটের বিভিন্ন হরমোন হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের হতে পারে, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে বিভিন্ন হরমোন, এবং সমস্ত রকম হরমোনের যে কন্ট্রোলটা, সেটা কিন্তু আমাদের ওই ঘুমের সময়টাতে কিন্তু একটা অপটিমাম স্টেটে আসে।
তো আমরা যখন ঘুমোই আমাদের ব্রেন এবং বডির অন্যান্য যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো কিন্তু সেগুলো কিন্তু চলতে থাকে এবং সেটা একটা হোমিওস্ট্যাসিস মেনটেন করে, মানে যেটার জন্য আমাদের শরীরের বাকি অংশগুলো প্রপারভাবে পরের দিন কাজ করতে সক্ষম হয়। ওকে, এবং ফোর্থ যেটা আমি বলবো সেটা হলো যে এই ঘুম যদি সঠিকভাবে না হয় তার জন্য যে মুড ডিসঅর্ডার হয়, মুড ডিসঅর্ডার সেটা বড়দেরও যেরকম হয় বাচ্চাদেরও সেরকম হয়। এটার জন্য কিন্তু আমাদের কাজের দিক থেকে এবং আমাদের ফ্যামিলির দিক থেকে রিলেশনশিপগুলো আস্তে আস্তে কিন্তু তখন প্রবলেম তৈরি হয়। এবং এমনও দেখা গেছে যে ডিসিশন মেকিং ক্ষমতা ভীষণভাবে এফেক্টেড হয়। সেটা তোমার অফিসে হতে পারে, সেটা তোমার কোনো যারা আমাদের অনলাইনে কোনো যখন আমরা কাজ করছি সেটা তো হতে পারে। সিম্পল যেটা হলো আমাদের যেরকম অ্যাক্সিডেন্টাল রিস্ক, অ্যাক্সিডেন্টের জন্য যে রিস্ক আর কি ভীষণভাবে বেড়ে যায়। একটা মানুষ যদি প্রপারভাবে অ্যাটেনশন দিতে না পারে, তার যদি ডিসিশন মেকিং ক্ষমতাটা যদি কিছুটা হলেও ব্যাহত হয়, তাহলে অবশ্যই তার অ্যাক্সিডেন্টের রিস্ক বেড়ে যাবে। এবং এটা দেখা গেছে স্লিপ ডিপ্রাইভেশন বা প্রপার ঘুম না হওয়া এটা কিন্তু অন্যতম প্রধান কারণ অ্যাক্সিডেন্টের। এবং এটা কিন্তু অ্যালকোহল বা অন্য কোনো ড্রাগ অ্যাডিকশানজনিত অ্যাক্সিডেন্টের থেকেও এটা অনেক বেশি কমন কারণ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো বুঝতেই পারছো যে আমাদের সঠিক ঘুমটা কতটা প্রয়োজন। এবং এই সঠিক ঘুমের কিছু খুব সাধারণ কিছু চাবিকাঠি কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। যেরকম ধরো একটা প্রপার মানে প্রতিদিনের জন্য একটা নির্দিষ্ট ঘুমের সময় নির্ধারণ করা। নির্দিষ্ট ঘুমের সময় নির্ধারণ করলে যেরকম ধরো একটা 6 থেকে 8 ঘন্টার একটা ঘুম বিভিন্ন বয়সের মানুষের জন্য যথেষ্ট। যে এই 6 থেকে 8 ঘন্টা ঘুমটা বেশিরভাগই যদি রাত্রের দিকে সম্ভব হয় সেটাই সবচেয়ে ভালো, যেটা কারণ রাত্রের ঘুমের বিকল্প কিন্তু দিনের ঘুম হয় না কখনো। যে এবার ধরো যারা শিফটিং কাজ করতে যাদের হয় তাদের অবশ্যই এই মানে রাত্রের ঘুমের বদলে দিনের বেলা অনেকটা এক্সটেন্ড করে ঘুমটা পুষিয়ে নিতে হবে, এবং সেটা আমরা বলিও, অবশ্যই বলি। আর কি বলি, অনেক সময় পাওয়ার ন্যাপ নিতে বলি। কিন্তু যাই হোক না কেন, একটা 6 থেকে 8 ঘন্টা ঘুম অ্যাডাল্টদের জন্য এবং বাচ্চাদের জন্য অন্তত 8 থেকে 10 ঘন্টার ঘুম হলো ভীষণভাবে দরকার। ওকে, এবং এই ঘুমের একটা নির্দিষ্ট সময়, যেরকম ধরুন রাত্রে যেই সময় শুতে যাচ্ছেন পরের দিন যে সময় উঠছেন সেটা যেন প্রায় প্রতিদিনই একই রকম থাকে। যে ঘরটিতে আপনি ঘুমোতে যাচ্ছেন সেই ঘরটা যেন একটা ঘুমের জন্য একটা গুড অ্যাটমসফিয়ার হয়। খুব জোরালো কোনো লাইট থাকবে না, হালকা লাইট থাকবে, ঘরের প্রপার ভেন্টিলেশন যেন থাকবে, খুব গরমও না খুব ঠান্ডাও না। যে বেডে ঘুমোচ্ছেন আর কি একটা পরিষ্কার এনভায়রনমেন্ট যেন থাকে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো সেই বেডটা যেন অন্য কোনো কাজ করার পারপাসে ইউজ না হয়। যেরকম আমাদের ভীষণ কমন অভ্যাস, খুবই সাধারণ একটা এখন আমাদের মানে প্রত্যেকটি ঘরে ঘরে দেখা যায়, বিছানায় যখন আমরা যাচ্ছি তখন আমাদের সাথে সাথে কে আসছে, আমাদের সাথে সাথে আসছে আমাদের ফোন, আমাদের স্মার্টফোন, আমাদের ট্যাব, আমাদের টিভির রিমোট, আমাদের ল্যাপটপ। তো এই যে সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমরা ঘুমোতে যাচ্ছি এইগুলো কিন্তু একটাই কাজ করছে যে আমাদের প্রপার ঘুমের পরিবেশটাকে নষ্ট করছে। তো সেটার জন্য বেডরুমে গিয়ে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা ঠিক না, কোনো বয়সের জন্যই না। ঘুমের আগে যদি সম্ভব হয়, এবং সেটা আমরা সবসময় অ্যাডভাইসও করি, যে একটা রিচুয়ালস, গুড স্লিপ টাইম রিচুয়ালস যাতে ডেভেলপ করা যায়। আমাদের সামার বেসড কান্ট্রিতে ধরো ঘুমের আগে একটু হালকা স্নান করে নেওয়া বা একটু ফ্রেশ হয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে বিছানায় শুতে যাওয়া, এবং শোয়ার পরে যদি আমরা কিছু ইমিডিয়েট তো আমরা অনেক সময় ঘুমোতে আসে না, তো সেই সময় আমরা একটু বই পড়তে পারি, একটু গান শুনতে পারি। কিন্তু কোনো রকম ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টের ইউজ কিন্তু অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর স্লিপ আমরা অ্যাভয়েড করতে বলি। যদি সেটা 1 ঘন্টা করতে পারা যায় খুবই ভালো। এটা যেরকম ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্ট্যান্ট হলো খুব ভারী পেটে আমরা ঘুমোতে যাব না। মানে আমাদের ঘুমোতে যাওয়ার সময় এবং আমাদের ডিনার শেষ হওয়ার সময়ের মধ্যে যেন 2 থেকে 2.5 ঘন্টার গ্যাপ অন্তত থাকে। এটা আইডিয়ালি আমরা 3 ঘন্টা বলি, আমাদের ইন্ডিয়ান সিস্টেমে অনেক সময় 3 ঘন্টা সমস্যা হয়ে দেখা যায়। সেই জন্য আমরা বলি যে যাতে একটা মোটামুটি একটা যেন 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার গ্যাপ রাখা ভীষণ দরকার, যাতে খাবারটা কিছুটা হজম হয়ে যায়, তারপরে আমরা বিছানায় শুতে যাই। আর এর সাথে ভীষণভাবে আমি মেনশন করতে চাই যে বিভিন্ন স্লিপ ইনডিউসিং সাবস্ট্যান্স, যেরকম স্লিপিং পিলস, অনেকে অ্যালকোহল, এরকম জিনিসগুলো কিন্তু ঘুম আনতে হেল্প করতে পারে, বাট এরা কিন্তু সঠিক ঘুমের মানে কোয়ালিটি স্লিপ যেটাকে বলে সেটা কিন্তু দিতে পারে না।
তার জন্য কি হচ্ছে, পরের দিন মানে রাতের ঘুমের কোয়ান্টিটি ঠিক থাকলেও কোয়ালিটি ঠিক থাকে না, এবং তার নেগেটিভ এফেক্টটা আমাদের পরের দিনের কাজে পড়ছে। ফোর্থ যেটা আমরা বলবো, গুড স্লিপিং হ্যাবিটস, গুড এনভায়রনমেন্ট, খাবার আর ঘুমের ভেতরে গ্যাপ, এই তিনটে মেইন ছাড়া আমরা ফোর্থ যেটা বলবো সেটা হলো যে কোনো রকম টোব্যাকো, অ্যালকোহল, এই জিনিসগুলো যেন ঘুমের অন্তত 4 থেকে 6 ঘন্টা আগে বন্ধ করা হয়। পুরোপুরি বন্ধ করতে পারলে তো খুবই ভালো, কিন্তু অ্যাটলিস্ট যেন 4 থেকে 6 ঘন্টা আগে বন্ধ করা হয়, ওই টাইমের ভেতরে ইনটেক যেন না করা হয়। কারুর হয়তো রাত্রি 8 ঘন্টার বদলে 7 ঘন্টা ঘুম হচ্ছে, বা হয়তো 6.5 ঘন্টা ঘুম হলো, সেটা নিয়ে কিন্তু চিন্তা করার কথা নেই, যদি সে একটা নির্দিষ্ট স্লিপ সাইকেল বা স্লিপ রুটিন মেনটেন করে চলে। পরের দিন সেটা ডেফিনেটলি পুষিয়ে যাবে হয়তো, কিন্তু তার জন্য যেন কোনো অ্যাংজাইটি নিজের মনের ভেতরে পুষে না রাখা হয়। সেটাকে এটা আমাদের ঘুম হলো আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট এবং স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, এবং এটাকে এই স্বাভাবিক একটা সিম্পল লেভেলে রাখলেই কিন্তু আমরা সবচেয়ে কিন্তু আনন্দ পাবো, এবং আমাদের যে জীবনযাত্রার যে প্রণালীটা সেটা অনেকটা সমৃদ্ধ হবে। একেবারে ম্যাডাম, পাশাপাশি ভালো ঘুমের বিষয় নিয়ে আমরা একটা খুব সুন্দর আলোচনা বা কথা শুনলাম আপনার কাছে, কিন্তু এমন অনেক মানুষ আছেন যে যারা কিন্তু দেখা যায় যে তারা কিন্তু প্রচুর ঘুমাচ্ছেন, কিন্তু তারপরেও তারা বারে বারে ঘুমিয়ে পড়ছেন, তো সেটা কি ভালো? বিভিন্ন রকম স্লিপ ডিসঅর্ডার আছে, ঘুমের বিভিন্ন রকম সমস্যা থাকে। এবার যেটা তুমি বললে যে অনেকটা ঘুমাচ্ছে কিন্তু তারপরেও ঘুম পাচ্ছে, হ্যাঁ, এটা বেসিক্যালি আমরা খুব যদি সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখি দুরকমভাবে হয়। এক নাম্বার যেটা হলো যে এটা হতে পারে হয়তো সেই লোকটি বা সেই মানুষটি যে সময়টা ঘুমোচ্ছে সেটা সময় হিসাবে, ঘন্টা হিসাবে হয়তো অনেকটা বা যথেষ্ট, কিন্তু তার কোয়ালিটি স্লিপ হচ্ছে না। যেরকম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া তা বলে একটি অসুখ আছে, অসুখ বলবো না, মানে ইট ইজ আ সর্ট অফ সিনড্রোম বলতে পারো, বা বিভিন্ন রকম সমস্যার একটা সমাহার, যে কারণে আমাদের শরীরের ভেতরে তখন অক্সিজেন সরবরাহটা কম যায়। তাতে কি হচ্ছে, সেই মানুষটি হয়তো রাত্রি 10টার সময় বা 10:30টার সময় ঘুমোতে গেল, কিন্তু তারপরে হয়তো ভোর 7টার সময় উঠলো, যথেষ্ট সময় ঘুমোচ্ছে, কিন্তু তার মাঝে কিন্তু তার ঘুম ভেঙে ভেঙে যাচ্ছে গোটা রাত, এবং অনেক সময় সেটা তারা নিজেরাও টের পায় না, হয়তো তার বেড পার্টনার, তার ওয়াইফ বা তার অন্য পেরেন্টস, তারা হয়তো এটা বুঝতে পারছে যে কোয়ালিটি স্লিপ হচ্ছে না। তাতে কি হচ্ছে, অনেকক্ষণ ধরে ঘুমালেও তার ঘুমের যে পজিটিভ এফেক্ট আমাদের ব্রেনে পড়ে, যে ফ্রেশনেস আমরা পরের দিন আমরা ফিল করা উচিত, সেই জিনিসটা সে করছে না। দ্বিতীয়ত যেটা হলো, কিছু কিছু সমস্যা থাকে আর কি, যেগুলোতে মানুষের ভেতরে একটা অতিরিক্ত ঘুম ঘুম ভাব পায়। এই অতিরিক্ত ঘুম ঘুম ভাবটা, যেটাকে আমরা নার্কোলেপসি বলি, সেই রকম কারণে কিছু হতে পারে। তো তার জন্য আমাদের যারা আমরা স্লিপ নিয়ে কাজ করছি, ঘুম নিয়ে কাজ করছি, তাদের কাছে আসলে আমরা প্রপার ডায়াগনোসিসটা আমরা করতে পারি। অথচ এর মধ্যে একটা বেশ ভালো রকম পোর্শন মানুষের কিন্তু দেখা যায় ওই যে রাত্রের ঘুমটা প্রপার হচ্ছে না, তার সাইড এফেক্টে পরের দিন ঘুম ঘুম পাচ্ছে। তাতে কি হয়, যেটাকে আমরা বলি এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস, ইডিএস, এর বিভিন্ন রকম প্রকারভেদ দেখা যায়। যেরকম মেল পেশেন্টদের ভেতরে বা মেলদের ভেতরে যেটা দেখা যায়, মেল জেন্ডারদের, এরা সবসময় একটা যখন চুপচাপ রয়েছে, হয়তো খুব বেশি কাজ করছে সেই সময় না হলেও একটু যেই কাজের পরিমাণটা কমলো বা একটু শান্ত এনভায়রনমেন্টে আসলো, যেরকম অফিসে হয়তো কোনো একটা মিটিং চলছে, কোনো একটা প্রেজেন্টেশন চলছে, তার মধ্যে হয়তো তার একটা ড্রাউজিনেস চলে এসে সে ঘুমোতে শুরু করলো, বা হয়তো গাড়ির পিছনে সিটে বসে কোথাও যাচ্ছে বা অফিসে চুপচে করে বসে আছে, ইভেন সেটা বাড়িতেও হতে পারে, ঘুমিয়ে পড়লো, এবং সেটা যেখানে সেখানে হতে পারে। কিছু কিছু মানুষ আছে যে এমন মানে কোনো রোতে, মানে কোনো লাইনে দাঁড়িয়েও ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছে, এরকমও আমাদের কাছে অনেকে আসে। আবার এর একটা অন্য প্রকারভেদ দেখা যায় ফিমেলদের ভেতরে, যে একটা সারাদিন একটা টায়ার্ডনেস কাজ করছে, কোনো কিছু ভালো লাগছে না, কোনো কিছুতে উৎসাহ পাচ্ছে না, এবং এর জন্য যে মানুষের ভেতরে অ্যাংজাইটি তৈরি হচ্ছে, আইদার মেল বা ফিমেল যেই হোক না কেন, সেই অ্যাংজাইটিটা কিন্তু তার পরের দিনের ঘুম আসতে কিন্তু বাধা সৃষ্টি করছে। তার ভেতরে একটা গিল্টি ফিলিং হচ্ছে, তার ভেতরে একটা এমন একটা অস্বস্তি হচ্ছে যে তার যে কাজটা করা উচিত ছিল সে সেটা পুরোটা করতে পারছে না। তো এই যে এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস যেটা আছে, এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস অলওয়েজ ইন্ডিকেট সাম টাইপ অফ স্লিপ ডিসঅর্ডার। কিন্তু অনেক সময় আমরা এটাকে স্লিপ ডিসঅর্ডার না ভেবে আমরা এটাকে অনেক সময় ভাবি কোনো মেন্টাল অসুখ
মানে এটা আমাদের সাধারণ একটা ধারণা রয়েছে আর কি, যে তখন আমরা হয়তো নিজেরা ভাবি যে আমরা ডিপ্রেশনে আছি বা অন্যান্য কোনো হয়তো মানসিক অসুবিধা রয়েছে, এই দিকে আমাদের তখন টার্নটা চলে যায়, আমাদের মনোভাবটা চলে যায়। কিন্তু তলিয়ে খুঁজলে হয়তো দেখা যাবে যে সঠিকভাবে ঘুমের পদ্ধতি বা সঠিক ঘুমটা যদি হতো তাহলে হয়তো এতটা সমস্যা হতো না। লাস্টলি যেটা বলবো, যেটা আপনি বললেন যে কোয়ালিটি স্লিপ, একজন মানুষ কি করে বুঝবেন যে তার কোয়ালিটি স্লিপ হলো বা হলো না? দেখো, কোয়ালিটি স্লিপ খুব সিম্পল জিনিস। মানে আমাদের জীবনটাকে বা আমাদের দৃষ্টিভঙ্গিটাকে যতটা আমরা সোজাসুজি ভাববো বা যতটা সরলভাবে ভাববো, আমাদের উত্তরগুলো কিন্তু ততটাই তাড়াতাড়ি আমরা পাবো। হ্যাঁ, তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠছো, ধরো আমরা বেশিরভাগই আমরা উঠি অ্যালার্ম ক্লক দিয়ে, তাই তো? আমাদের হয়তো মর্নিংয়ে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে, আমাদের উঠে রেডি হয়ে অফিসে যেতে হবে বা কোনো একটা অন্য কোনো কাজ করতে হবে। তো এই যে ব্যাপারটা, অ্যালার্ম ক্লক দিয়ে উঠছো ঠিক আছে, কিন্তু ওটা কিছুদিনের মধ্যে যদি সেটা হ্যাবিট হয়ে যায় এবং সেটা যখন তুমি উঠে দেখছো যে ইয়েস ইউ আর ফিলিং ফ্রেশ, এই ফ্রেশনেসটা হলো আসল জিনিস। এবং এই ফ্রেশনেসটা যখন তুমি ফিল করবে এবং যখন মনে সেই আনন্দটা থাকবে, সকালে উঠে তুমি যে কাজটা করছো সেই কাজটা করার জন্য তোমার মনের ভেতরে একটা পজিটিভ এনার্জি পাবে, তখন বুঝবে তোমার স্লিপটা ভালো হয়েছে। কারণ স্লিপ যেরকম জীবনের প্রত্যেকটা ক্ষেত্র এবং আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতাকে অ্যাফেক্ট করছে, প্রভাবিত করছে, সেই রকম আমরা প্রতিদিন আমাদের জীবনযাত্রাটাকে কীরকমভাবে চালাচ্ছি সেই তার এফেক্ট, সেটা পজিটিভ নেগেটিভ যাই এফেক্ট থাকুক না কেন, সেটা কিন্তু আমাদের ঘুমের ওপর পড়ছে, একে অন্যের সাথে জড়িত। ভালো ঘুমের জন্য কোনো ডায়েট হতে পারে কি? নিশ্চয়ই। পেটে যদি ভালো খাও তাহলে ঘুমটাও ভালো হবে। তো খুব হালকা, আমি বলবো না যে ভীষণভাবে খুব স্ট্রিক্ট ডায়েট, সেটা আমি বলবো না, কিন্তু ওভারঅল খুব বেশি মশলাদার খাবার অ্যাভয়েড করা, খুব বেশি ফুল স্টামাক মানে পেট খুব ভরে খাওয়া, সেটা পার্টিকুলারলি রাত্রিবেলা সেটা অ্যাভয়েড করা, এবং ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট হলো আমাদের ব্রেকফাস্ট স্কিপ না করা। ব্রেকফাস্ট শুড বি মানে ব্রেকফাস্ট আমাদের দিনের সবচেয়ে ভারী খাবার হবে, এবং সেটা সাধারণভাবে আমরা বলি ঘুম থেকে ওঠার 1-1.5 ঘন্টার ভেতরে যেন খাওয়া হয়। ওকে, আর এরপরে ছোট ছোট খাবার দিয়ে, সেটাকে আমরা স্ন্যাক বলতে পারি, আমরা লাঞ্চ বলতে পারি, আমরা ব্রাঞ্চ বলতে পারি, যাই হোক না কেন, সেইগুলো দিয়ে এভরি 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর যদি আমরা হালকা কিছু হেলদি খাবার খাই, তাহলে কিন্তু আমরা দেখা যাবে যে, এবং ডিনারটা একটু আগে আগে খেয়ে নেওয়া আর কি, যেটা বললাম অন্তত 2 থেকে 2.5 ঘন্টার গ্যাপ দিয়ে, তাহলে কিন্তু দেখা যাবে আমাদের এই ফুডের যে গুড হ্যাবিটটা, সেটা কিন্তু আমাদের ভালো স্লিপেও কিন্তু সাহায্য করবে। অবশ্যই তার সাথে ফ্রেশ ফ্রুট, সিজনাল ভেজিটেবলস এবং যথেষ্ট পরিমাণে জল, এইগুলো সিম্পল কয়েকটা জিনিস মেনে চললে আমাদের ঘুমটাও ভালো হবে। আরেকটা বিষয় ম্যাম, আমরা অনেক সময় দেখেছি যে আমরা খুব পরিশ্রম করলাম, সারাদিন পরিশ্রম করলাম, সেদিনকে দেখা গেলো যে আমাদের আর ঘুমাবার জন্য অপেক্ষা করতে হলো না, আমাদের ঘুমটা অটোমেটিক্যালি এসে গেল এবং বেশ ভালো ঘুম হলো। তাহলে কি এক্সারসাইজের একটা বড় রোল থেকে যায়? ভীষণভাবে। এক্সারসাইজ যেটা করলে আমাদের শরীরে ফিল গুড হরমোন যেরকম তৈরি হয়, আমাদের বডির বিভিন্ন মাসেল সিস্টেম, মাস্কুলোস্কেলিটাল সিস্টেমে যেরকম সুবিধা হয়, সেই রকমভাবে কিন্তু এটার জন্য আমাদের যে এনার্জি এক্সপেন্ডিচারটা হয়, সেটার কম্পেনসেশনটা আমাদের স্লিপ থেকে হচ্ছে। মানে স্লিপটা হলো বেসিক্যালি এনার্জি প্রিজার্ভ করার জন্য একটা ব্যাপার। তো সেটার জন্য ভালো এক্সারসাইজ, যদি দিনের বেলা ভালো এক্সারসাইজ যদি করা হয়, রাত্রে ঘুম ডেফিনেটলি হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই এক্সারসাইজটা কিন্তু ঘুমের ঠিক আগে করলে চলবে না। হ্যাঁ, মানে তুমি ধরো রাত্রি 10:30টার সময় তুমি ঘুমোতে যাচ্ছ, তাহলে অ্যাটলিস্ট তোমার সন্ধেবেলায় ওই 6টা 6:30টার ভেতরে যেন তোমার এক্সারসাইজের ব্যাপারটা কমপ্লিট হয়। সেটা এক্সারসাইজ হতে পারে, গেম হতে পারে, সুইমিং হতে পারে, যা খুশি হতে পারে। তো এই হলো 6:30 কি 7টার মধ্যে যেন শেষ হয়। ঘুমের 3-4 ঘন্টা আগে যেন এক্সারসাইজের পিরিয়ডটা শেষ হয়, যাতে ঘুমের আগে শরীর এবং মন দুটোই একটা শান্ত পরিবেশে প্রবেশ করে। অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরা ঘুম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং আশা করি আমরা অনেক কিছু বুঝতেও পারলাম যে ভালো ঘুমের প্রয়োজনীয়তা কতখানি এবং কিভাবে আমরা ভালো করে ঘুমাতে পারি, কি করতে পারি বা কি না করতে পারি।
এই বিষয় নিয়ে দর্শক বন্ধুরা আমি জানি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে, তো আপনারা প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার আপনারা সকলে লাইক করুন, শেয়ার করুন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সচেতনতা, আপনাদের ভালো থাকার জন্যই আমাদের এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। নমস্কার।